हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल रूपांतर। आज के क्लास 10 एर आरो একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটা ক্লাস 10 এর সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটার নাম হলো চলতরি। এর আগেই আমরা আলোক চ্যাপ্টারের উপর যে সিরিজটা শুরু করেছিলাম সেই সিরিজটা শেষ করেছি, একেবারে পুরোপুরি ভাবে শেষ করেছি। আজকে আমরা চলতরির চ্যাপ্টারটা শুরু করছি এবং চলতরির চ্যাপ্টারের প্রত্যেকটি টপিককে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করব এবং চলতরির চ্যাপ্টারের উপরে একটা সিরিজ বানাবো। এই সিরিজে শুধুমাত্র চলতরির চ্যাপ্টারের উপরেই প্রায় 10-12টা ভিডিও আপলোড করব এবং চলতরির চ্যাপ্টারের এ থেকে জেড পর্যন্ত যা কিছু হয়, মাধ্যমিকের জন্য যা যা প্রয়োজন, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার জন্য যা কিছু দরকার, সমস্ত কিছু এই চলতরির সিরিজে তোমরা পাবে। তো আমাদের আলোক সিরিজটা যদি তোমরা দেখেছো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো যে প্রত্যেকটা টপিককে আমরা কিভাবে কভার করেছি। আর যদি আলোক সিরিজটা না দেখেছো তাহলে আলোক সিরিজটা দেখে নাও। ক্লাস 10 এর আমাদের প্রায় সমস্ত চ্যাপ্টার কভার হয়ে গেল। এই চলতরির চ্যাপ্টারটা সবথেকে গুরুত্বপূর্ণ, ক্লাস 10 এর সবথেকে বড় চ্যাপ্টার এবং সবথেকে বেশি মার্কস কিন্তু চলতরির চ্যাপ্টারে রয়েছে। তাই এই চলতরির চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো প্রথমেই এই চলতরির চ্যাপ্টারের আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করি। এই চলতরির চ্যাপ্টারটা তড়িতের উপর পুরো বিষয়টা আলোচনা করা হয়েছে। তড়িৎ সাধারণত দুই ধরনের হতে পারে, স্থির তড়িৎ এবং চলতড়িৎ। তো এই দুই ধরনেরই তড়িৎ এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে গেলে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তড়িৎ আধান। এই তড়িৎ আধান জিনিসটা কি এবং এই তড়িৎ আধানটা বস্তুর কোন ধরনের ধর্ম, তড়িৎ আধানের কি কি বৈশিষ্ট্য আছে, এই জিনিসটা যদি পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে পুরো চ্যাপ্টারটা একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে এই চলতরির চ্যাপ্টারটা অন্য সমস্ত চ্যাপ্টারের তুলনায় একটু আলাদা, মানে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তবে এই ভিডিওগুলো যদি তোমরা একেবারে পর পর দেখতে থাকো তাহলে এই চলতরির চ্যাপ্টারের ভালোবাসায় তোমরা পড়ে যাবে। কারণ এই চলতরির চ্যাপ্টারকে আমরা একেবারে সহজ সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো চলো শুরু করি। তড়িৎ আধান জিনিসটা কি আগে জানবো। তড়িৎ আধান, তড়িৎ আধান অনেক সময় এটাকে বলা হয় তড়িৎ আধান, তড়িৎ আধান বা তড়িৎ আধান, তড়িৎ আধান দুটোই বলা হয়। ইংরেজিতে এটাকে বলে ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ। পুরো চ্যাপ্টারটা কিন্তু এই তড়িৎ আধানকে কেন্দ্র করে, এই তড়িৎ আধানের উপর ভিত্তি করেই কিন্তু পুরো চ্যাপ্টারটা বিষয়বস্তু। তো এই তড়িৎ আধান তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কি তড়িৎ আধান আমি একটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। এইখানে দেখো আমি কিছু কাগজের টুকরো নিয়েছি, ছোট ছোট কাগজের টুকরো রেখেছি। এবার দেখো এইটাতে আমি কি করছি, এই কলমটা ঠেকাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। দেখো কিচ্ছু হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। এবার দেখো এই কলমটাকে আমি চুলে কিছু একটু ঘষে নিলাম, ভালো করে একটু ঘষে নিলাম। এবার তোমরা খেয়াল করো তো, দেখো তো কি হচ্ছে। দেখো কাগজের টুকরোগুলো সব কি হলো, কলমের কাছে চলে এলো। দেখো কলমে লেগে গেছে। তাহলে এই যে ধর্মটা, কলমের মধ্যে এমন একটা ধর্মের সৃষ্টি হলো যে ধর্মটাকে বলা হয় তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তাহলে দেখতে পেলে এই কলমটা ঘর্ষণের আগে পর্যন্ত কাগজের টুকরোগুলোকে কোনো ধরনের
আকর্ষণ করেনি। কিন্তু যেমনই কলমটাকে আমি মাথার চুলে একটু ঘষে নিলাম, সেই রকমই কলমটার এমন কিছু পরিবর্তন হলো যে পরিবর্তনটার জন্য এই কলমটা কি করলো, কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে লাগলো। তো কলমটার মধ্যে যে ধর্মটা সৃষ্টি হলো, নতুন যে ধর্মটার সৃষ্টি হলো, সেই ধর্মটাকে বলা হয় ইলেকট্রিক চার্জ বা তড়িদাধান। তাহলে তড়িদাধান জিনিসটা কি বলবো, তাহলে তড়িদাধান হলো বস্তুর একটা ধর্ম, যে ধর্মের জন্য ওই বস্তুটা অন্য কোনো বস্তুর উপর আকর্ষণ বল প্রয়োগ করে বা বিকর্ষণ বল প্রয়োগ করে, এই ধর্মটাকেই বলা হয় বস্তুর তড়িৎ আধান। তাহলে কি বোঝা গেল, তড়িৎ আধান হলো বস্তুর একটা ধর্ম। এই ধর্মটা সব বস্তুর মধ্যে থাকতেও পারে, নাও পারে। দেখলে কলমটা ঘর্ষণের আগে তড়িৎ আধান ধর্মটা ছিল না, যেমনই চুলে ঘষে নিলাম সেই রকমই বস্তুটাতে তড়িৎ আধান ধর্মটার সৃষ্টি হলো। তাহলে বোঝা গেল তড়িৎ আধান কি, তড়িৎ আধান হলো বস্তুর এমন একটা ধর্ম যে ধর্মের জন্য ওই বস্তুটা অন্য কোনো বস্তুর উপর তড়িৎ বল প্রয়োগ করে। তড়িৎ বলে যে আকর্ষণ বা বিকর্ষণ, এটাকে এক কথায় বলা হয় তড়িৎ বল। তো যে ধর্মের জন্য কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর তড়িৎ বল ক্রিয়া করে, সেই ধর্মটার নাম হচ্ছে তড়িৎ আধান। তাহলে খুব ভালোভাবে মনে রাখো, তড়িৎ আধান কোনো বস্তু নয়, বস্তুর ধর্ম। এই ধর্মটা সমস্ত বস্তুর মধ্যেই থাকবে এমনটা নয়, কোন বস্তুর মধ্যে তড়িৎ আধান ধর্ম থাকতেও পারে, নাও পারে। ক্লিয়ার? তাহলে আমরা লিখি, তড়িৎ আধান বা তড়িৎ আধানও বলা হয়, তড়িৎ আধান হলো বস্তুর এমন একটা ধর্ম, এমন একটা ধর্ম যার জন্য বস্তুটি অন্য কোনো বস্তুর উপর তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স, আন্ডারলাইন করে রাখলাম, অন্য কোনো বস্তুর উপর তড়িৎ বল ক্রিয়া করে। বোঝা গেল? তাহলে তড়িৎ আধান বা তড়িৎ আধান হলো বস্তুর এমন একটা ধর্ম যার জন্য বস্তুটি অন্য কোনো বস্তুর উপর তড়িৎ বল ক্রিয়া করে। তাহলে আমরা একেবারে পরিষ্কার যে তড়িৎ আধান হলো বস্তুর একটা ধর্ম। যেমন এই বস্তুটার মধ্যে তড়িৎ আধান থাকতেও পারে, নাও পারে, মানে সমস্ত বস্তুর মধ্যে এই যে তড়িৎ আধান ধর্মটা থাকবে তা নাও থাকতে পারে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে এখানে বুঝতে পারলাম যে এই ধর্মটাকেই বলা হয় বস্তুর, এই ধর্মটাকে তড়িৎ আধান বলে। বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম, যে কোনো বস্তুতে তড়িৎ আধান থাকতেও পারে, মানে তড়িৎ আধান ধর্মটা থাকতেও পারে আবার নাও পারে। তাহলে যদি কোনো বস্তুতে তড়িৎ আধান থাকে, তাহলে বস্তুটাকে আমরা বলবো তড়িৎগ্রস্ত বস্তু। যদি, যেমন দেখো এই কলমটাতে এখন এই কলমটাতে দেখো আমি আবার ঠেকাচ্ছি, দেখো কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আবার চুলে একটু আমি ঘষে নিলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো সব কাগজগুলো লেগে গেল। তাহলে এই যে ঘর্ষণের আগে পর্যন্ত কলমটাতে কোনো তড়িৎ আধান ছিল না, অর্থাৎ কলমটা নিস্তড়িৎ ছিল। আর ঘর্ষণের ফলে কলমটাতে কি হলো, তড়িৎ আধানের সৃষ্টি হলো, মানে তড়িৎ আধান ধর্মটার সৃষ্টি হলো। তাই পরে যেহেতু এর মধ্যে তড়িৎ আধান সৃষ্টি হলো, তখন এই বস্তুটাকে আমরা বলবো তড়িৎগ্রস্ত বস্তু।
তাহলে বস্তু ক ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তু আর একটা হচ্ছে নিস্তড়িত বস্তু। তাহলে স্টার দিয়ে লিখব, কোন বস্তুতে তড়িদাধান থাকলে তড়িদাধান থাকলে বস্তুটিকে তড়িৎগ্রস্ত বস্তু বলা হয়। বোঝা গেল? আবার কোন বস্তুতে যদি তড়িদাধান ধর্মটা না থাকে, অর্থাৎ কোন বস্তুতে যদি তড়িদাধান না থাকে, তাহলে বস্তুটাকে নিস্তড়িত বস্তু বলবো। তাহলে কোন বস্তুতে তড়িদাধান থাকলে বস্তুটাকে তড়িৎগ্রস্ত বস্তু বলা হয়। যেমন ইলেকট্রন, প্রোটন ইত্যাদি হলো তড়িৎগ্রস্ত কণা। বোঝা গেল? তাহলে তড়িৎগ্রস্ত বস্তু কাকে বলবো? যদি কোনো বস্তুতে তড়িদাধান থাকে তাহলে বস্তুটাকে তড়িৎগ্রস্ত বস্তু বলবো। উদাহরণ কি? ইলেকট্রন, প্রোটন ইত্যাদি হলো তড়িৎগ্রস্ত কণা। আচ্ছা, এরপরে তাহলে যদি আরেকটা স্টার দিয়ে লিখলাম, যদি কোনো বস্তুতে তড়িদাধান না থাকে তাহলে বস্তুটিকে নিস্তড়িত বস্তু বলা হয়। নিস্তড়িত বস্তু বলে। উদাহরণটা কি? উদাহরণ তোমরা নাম শুনেছো, ইলেকট্রন নাম শুনেছো, প্রোটন নাম শুনেছো, এরা হলো তড়িৎগ্রস্ত কণা। নিউট্রনের মধ্যে কোনো তড়িদাধান থাকে না, এই জন্য নিউট্রন হলো একটা তড়িৎহীন বা নিস্তড়িত বস্তু। নিউট্রন হলো নিস্তড়িত কণা। এগুলো কিন্তু চাকরি বাকরি পরীক্ষায় পড়ে যে কোনটা নিস্তড়িত কণা। তাহলে নিউট্রন হলো একটা নিস্তড়িত কণা। ইলেকট্রন, প্রোটন ইত্যাদি হলো তড়িৎগ্রস্ত কণা। এদের আধানের প্রকৃতি কিন্তু আলাদা, আমি আসবো। তাহলে আমরা জানলাম যে তড়িৎ আধান জিনিসটা কি। পুরো চ্যাপ্টারটাই তড়িৎ আধানকে কেন্দ্র করে। তড়িৎগ্রস্ত বস্তু কি, নিস্তড়িত বস্তুকে জেনে গেছি। এবার আমরা তড়িৎ আধানের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো শিখব। তাহলে তড়িৎ আধানের বৈশিষ্ট্য। তড়িৎ আধানের বৈশিষ্ট্য। ঠিক আছে, তড়িৎ আধানের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা ডিটেলসে জানবো এবং ওই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু পুরো চ্যাপ্টারটা আমরা এগিয়ে নিয়ে যাব। 1 নম্বর হচ্ছে যে তড়িৎ আধান হলো বস্তুর একটা ধর্ম, তাই কিনা বলো? বস্তুর ধর্ম, সমস্ত বস্তুর মধ্যে নাও থাকতে পারে, সেটা আমরা জেনেছি। তাহলে তড়িৎ আধান হলো বস্তুর একটা ধর্ম। ওকে, বস্তুর একটা ধর্ম। এই ধর্মের জন্য বস্তুটি অন্য কোনো বস্তুর উপর তড়িৎ বল, আন্ডারলাইন, তড়িৎ বল ক্রিয়া করে। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে তড়িৎ আধান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম লক্ষ্য করেন যে তড়িৎ আধানের প্রকৃতি কিন্তু 2 রকমের।
তো এটা খুব ডিটেলস একটা আলোচনা আছে, আমরা মাধ্যমিকের স্টুডেন্ট, তাই খুব ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই। যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে ক্লাস 12-এ এই চ্যাপ্টারগুলো খুব ডিটেলসে রয়েছে, তখন সেগুলো পড়বে। তো বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম লক্ষ্য করেন যে তড়িৎ আধানের প্রকৃতি দুই রকমের। এর উপরে ভিত্তি করে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তড়িৎ আধানকে দুটো ভাগে ভাগ করলেন, একটা হলো ধনাত্মক তড়িৎ আধান আর একটা হলো ঋণাত্মক তড়িৎ আধান। ওকে, তাহলে তড়িৎ আধান দুই প্রকার, তড়িৎ আধান দুই প্রকার, যথা কি, একটা হচ্ছে ধনাত্মক আধান, ধনাত্মক এ বলে লিখলাম, ধনাত্মক আধান যেটাকে আমরা এই প্লাস চিহ্ন দিয়ে লিখব, ঠিক আছে। তারপরে হচ্ছে বি হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান, ঋণাত্মক তড়িৎ আধান, ঋণাত্মক তড়িৎ আধান এইটাকে আমরা কি দিয়ে লিখব, নেগেটিভ মানে বিয়োগ চিহ্ন দ্বারা লিখব। বোঝা গেল? তাহলে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তড়িৎ আধানকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। দেখো এই তড়িৎ আধানকে অনেক সময় শুধুমাত্র আধান বলা হয়, তাই আমি এখানে দেখো শুধু আধান লিখেছি, এখানে আবার তড়িৎ আধান লিখেছি, মানে ওটা কোনো সমস্যা নয়। তো যদি তড়িৎ আধান লিখো তাহলেও সমস্যা নেই, যদি শুধুমাত্র আধান লিখো তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে তড়িৎ আধান দুই প্রকার। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে সমজাতীয় আধান, মানে দুটো আধান ধরো এই তড়িৎ আধানটাকে কিউ অক্ষর দ্বারা লেখা হয়, এখানে একটু স্টার দিয়ে লিখো, এখানে একটা স্টার দিয়ে লিখো, তড়িৎ আধানকে কিউ অক্ষর, স্মল কিউ অক্ষর দ্বারা আমরা লিখবো, কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, হলো তড়িৎ আধানকে কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার সমজাতীয় আধান, মানে ধরো যদি ধনাত্মক আধান হয় তাহলে আমরা কি লিখবো, প্লাস কিউ লিখবো, আর ঋণাত্মক আধান হলে কি লিখবো, মাইনাস কিউ লিখবো। ওকে, তাহলে তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক আধান মানে প্লাস কিউ দিয়ে লিখবো, ঋণাত্মক আধান তখন আমরা মাইনাস কিউ দিয়ে লিখবো। তো দুটি যদি সমজাতীয় আধান হয়, দেখো এইটা ধরো একটা বস্তু ধরো আধান লিখলাম, এটাকে আমি নাম দিলাম প্লাস কিউ, এটা প্লাস কিউ। আবার আরেকটা ধরো তড়িৎ আধান আছে, সেটাও ধরো প্লাস কিউ, তাহলে এরা কি হলো, দুটো সমজাতীয় আধান, তাই কিনা, দুটো সমজাতীয় আধান। তো দুটো আবার এরকম হতে পারে মাইনাস কিউ, এটাও কি হতে পারে মাইনাস কিউ, যদি হয় তাহলে এরাও কি হলো, এরাও পরস্পর কি সমজাতীয় আধান, এরাও হলো সমজাতীয় আধান। তো সমজাতীয় আধান কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, দুটি সমজাতীয় আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, দূরে সরে যায়, পরস্পর থেকে দূরে সরে যায়। বোঝা গেল? তাহলে দুটি সমজাতীয় আধান মানে দুটোই ধনাত্মক হোক তাহলে তারা পরস্পর বিকর্ষণ করে দূরে চলে যাবে, দুটোই যদি ঋণাত্মক আধান হয় তাহলেও তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করে দূরে চলে যাবে। তাহলে আমরা সেটাই লিখছি, দুটি সমজাতীয় আধান। তাহলে সমজাতীয় মানে বুঝতে পারলে কি, তো যে হয় দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, দুটোই প্লাস মানে সমজাতীয়, দুটোই মাইনাস মানেও সমজাতীয়। তাহলে দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। খুব ইম্পর্টেন্ট, দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। 4 নম্বর বৈশিষ্ট্যটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা বলছে যে দুটি সমজাতীয় বিকর্ষণ করলো, বিপরীত জাতীয় হয় যদি, ধরো এইটা একটা প্লাস কিউ আধান, প্লাস কিউ একটা, আর একটা যদি মাইনাস কিউ হয় তাহলে কি হয়ে গেল, তারা পরস্পর বিপরীত জাতীয় হয়ে গেল না। দেখো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস,
তো দুটি বিপরীত জাতীয় আধান কি করে, পরস্পরকে আকর্ষণ করে, মানে পরস্পরের কাছে আসে, পরস্পরের কাছে আসে। বোঝা গেল? তাহলে দুটি বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে কাছাকাছি সরে আসে, কাছাকাছি চলে আসে। তাহলে দুটি বিপরীত জাতীয় আধান, দুটি বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, দুটি বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে দেখো আমরা কি করব, চিহ্নগুলো এই রকম করে দেব। দেখো এ কি করছে, আকর্ষণ, মানে পরস্পরের কাছে সরে আসছে, আকর্ষণ। তাহলে আকর্ষণ বল, আকর্ষণ। এগুলোতে তাহলে কি হচ্ছে, এগুলোতে হচ্ছে বিকর্ষণ। লিখো, ছবিগুলো অবশ্যই লিখবে, বিকর্ষণ। এটাতে কি হচ্ছে, তাহলে এটাতেও বিকর্ষণ হচ্ছে। ছবিগুলো পাশাপাশি অবশ্যই লিখবে। ক্লিয়ার? তাহলে দেখো প্লাস প্লাস কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু প্লাস মাইনাস মানে দুটো যদি বিপরীত হয় তাহলে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। মনে থাকবে তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা কি পেলাম। হ্যাঁ, এবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে কোন বস্তুতে কত পরিমাণ আধান আছে সেটা কিন্তু পরিমাপ করা যায়। একটা বস্তুতে কি পরিমাণে তড়িৎ আধান রয়েছে সেটা পরিমাপ করা যায়। অর্থাৎ তড়িৎ আধান হলো একটা পরিমাপযোগ্য ধর্ম বা পরিমাপযোগ্য রাশি। ঠিক আছে? তাহলে তারপরে বৈশিষ্ট্যটা 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো তড়িৎ আধান হলো একটি পরিমাপযোগ্য ধর্ম। মানে এই ধর্মটাকে বা পরিমাপযোগ্য রাশি বলে দেওয়াই ভালো, পরিমাপযোগ্য রাশি, এই রাশিটাকে পরিমাপ করা যায়। হলো 6 নম্বর বৈশিষ্ট্যটা কি জানো? 6 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একটা স্কেলার রাশি। মানে রাশি দুই ধরনের হয়, তোমরা একটু একটু শুনেছো, যে একটা রাশি হয় ভেক্টর রাশি, একটা হয় স্কেলার রাশি। ভেক্টর রাশি মানে যে রাশিগুলোর অভিমুখ থাকে, মান থাকে এবং অভিমুখ থাকে তাদের ভেক্টর রাশি বলি। আর যাদের শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এই তড়িৎ আধানের শুধুমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না, এই জন্য তড়িৎ আধান হলো একটা স্কেলার রাশি। ওকে, তাহলে তড়িৎ আধান হলো বা আধান হলো একটি স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি। আর একটা জিনিস লিখবো এখানে, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, তড়িৎ আধানের মাত্রা কি। তড়িৎ আধানের মাত্রাটা কিন্তু জানতেই হবে। তড়িৎ আধানের মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই ক্যাপিটাল টি। তড়িৎ আধানের মাত্রা হলো বক্সের ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আই টি। ঠিক আছে, তড়িৎ আধানের মাত্রাটা কি তাহলে, আই টি। ওকে, তাহলে দেখো আমি কোন জায়গাতে তড়িৎ আধান লিখছি, আবার কোন জায়গাতে আধান লিখছি, তার মানে একই জিনিস। তড়িৎ আধান লিখলেও কোনো সমস্যা নেই, আবার আধান লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এই গেল মোটামুটি তড়িৎ আধানের উপর একটা ক্লিয়ার চিত্র। তড়িৎ আধান কি জানলাম, তড়িৎ আধান কয় ধরনের হয়, তড়িৎ আধানের কি কি বৈশিষ্ট্য আছে, তড়িৎ আধান পরস্পরকে কি করে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দেখো এই বিকর্ষণটাও একটা বল, আকর্ষণ মানে বিকর্ষণ করে দূরে চলে যাচ্ছে, বল প্রয়োগ করে পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে। আবার আকর্ষণ মানে পরস্পরের কাছে চলে আসছে, একটা আকর্ষণ বল কাজ করছে।
এটাও একটা বল। ঠিক আছে, এরপরে আমরা জানবো তড়িৎ আধানের একক জিনিসটা কি। তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক বলে হেডিং করো, খুব ইম্পর্টেন্ট এটা। এটা অনেক কাজে লাগবে, পুরো চ্যাপ্টার জুড়ে এটা কাজে লাগবে। তড়িৎ আধানের একক, তো বিজ্ঞানী কুলম্ব, তোমরা হয়তো অনেকের নামটা শুনে নিয়েছো। বিজ্ঞানী কুলম্ব এই তড়িৎ আধান নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন এবং একটা সূত্রও দিয়েছিলেন। সেই জন্য বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে তড়িৎ আধানের এসআই এককটা হচ্ছে কুলম্ব। মনে থাকবে, বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে তড়িৎ আধানের একক হলো কুলম্ব। কোন একক? এসআই। তাহলে আধানের এসআই একক হলো কুলম্ব। মনে থাকবে, এই কুলম্বের প্রথম অক্ষরটা দেখো, কুলম্ব, COULOMB, কুলম্ব। এই কুলম্বের প্রথম অক্ষরটা হচ্ছে সি, তাই এটাকে কুলম্বটাকে আমরা যখন সংক্ষেপে লিখব তখন ক্যাপিটাল সি লিখব। বোঝা গেল? তাহলে আধানের এসআই একক কি? কুলম্ব, একটা গেল। আর হচ্ছে আধানের সিজিএস একক হলো, সিজিএস একক কি হলো? ইএসইউ আধান। এই এককগুলো তোমরা কখনো নাম শোনোনি, তাই একটু কঠিন মনে হতে পারে। তড়িৎ আধানের সিজিএস একক হলো ইএসইউ আধান। এই ইএসইউটার ফুল ফর্মটা কি দেখে নাও। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, দেখো ই স্ট্যাটিক এস ইউনিট, ইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, তাহলে দেখো আধানের সিজিএস একক হলো ইএসইউ আধান। এই পুরোটাই কিন্তু লিখতে হবে, শুধু ইএসইউ লিখলে হবে না, তার কারণ ইএসইউ বিভব হয়, ইএসইউ ধারকত্ব হয়, অনেক ধরনের ইএসইউ হয়। তো ইএসইউ আধান পুরোটাকে লিখতে হবে। তাহলে আধানের এসআই একক হলো কুলম্ব, আধানের সিজিএস একক হলো ইএসইউ আধান। এবার একটা মজার বিষয় হচ্ছে কি বলতো, যে প্রত্যেকটা রাশির সিজিএস একক এবং এসআই এককের মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন তোমরা অনেকেই জানো যে দেখো 1 মিটার সমান কি হয়? 100 সেন্টিমিটার হয় কিনা? তার মানে সিজিএস একক এবং এসআই এককের মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন 1 কেজি, জানো 1 কেজি সমান কত হয়? 1000 গ্রাম হয়। তার মানেটা হচ্ছে যে সিজিএস একক এবং এসআই এককের মধ্যে একটা সম্পর্ক থাকে। তাহলে আমরা কি করব এখানে? কুলম্ব ব্র্যাকেটে ক্যাপিটাল সি এবং কুলম্ব এবং ইএসইউ আধানের সম্পর্ক, আধান এর সম্পর্কটা জানবো। খুব দরকার পড়বে। একেবারে চোখ খুলে কান খুলে মনে রেখে দাও। 1 কুলম্ব, এই ক্যাপিটাল সি লিখলাম। 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ আধান। ঠিক আছে, দেখো এই আধানের সিজিএস এককটাকে আমরা নাম কি শিখলাম? ইএসইউ আধান। এটাকে অপর একটা নাম দেওয়া হচ্ছে, অপর নামটা হচ্ছে বা স্ট্যাট কুলম্ব। একে কি লেখা হয়? স্ট্যাট
স্ট্যাট ক্যাপিটাল সি, স্ট্যাট কুলম। তাহলে বোঝা গেল তড়িৎ আধানের একক কি, এসআই একক হলো কুলম, সিজিএস এককটা হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, স্ট্যাট সি। ক্লিয়ার? তাহলে সিজিএস একক কি তড়িৎ আধানের, স্ট্যাট কুলম বা ইএসইউ আধান যে কোনো। তাহলে এটাও ঠিক, 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এটাকে আমরা যদি 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট সি বলা হয়, স্ট্যাট কুলম। তাহলে 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। স্ট্যাট কুলমটা হচ্ছে তড়িৎ আধানের সিজিএস একক, কুলমটা হচ্ছে এসআই একক। এরপরে দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তড়িৎ আধান সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা অর্জন করে ফেলেছি। এবার হচ্ছে যে তড়িৎ কিন্তু দু ধরনের হয়, একটা হয় স্থির তড়িৎ আর একটা হয় চল তড়িৎ। মানে যদি কোনো তড়িৎ একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে যায়, চলাচল করতে না পারে, তাহলে তাকে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাট বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক। আর চল তড়িৎ, যদি কোনো তড়িৎ পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে, যেমন তোমরা বাড়িতে দেখছো তারের মধ্য দিয়ে কারেন্ট আসছে, তারের মধ্য দিয়ে কারেন্ট আসছে মানে তারের মধ্য দিয়ে তড়িৎটা চলাচল করতে পারছে, তাই ওটা হচ্ছে চল তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কিন্তু যদি কোনো তড়িৎ একটা নির্দিষ্ট জায়গাতে স্থির থাকে, পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে না পারে, তাহলে তাকে বলবো স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক হলো। তাহলে আধানের একক, মাত্রা, সম্পর্ক সমস্ত কিছু আমরা জেনে নিয়েছি। এবার হচ্ছে একটা স্টার দিয়ে লিখব যে তড়িৎ দুই প্রকার। দুই প্রকার তড়িৎ কয় প্রকার বললাম? তড়িৎ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এ নাম দিলাম স্থির তড়িৎ, স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ কাকে বলবো? যে তড়িৎ উৎপত্তি স্থলে স্থির থাকে, মানে যেখানে উৎপন্ন হলো সেখানেই স্থির থেকে গেল, সেই তড়িৎটাকে বলবো স্থির তড়িৎ। যে তড়িৎ উৎপত্তি স্থলেই স্থির থাকে, অর্থাৎ যে তড়িৎ পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে না, চলাচল করতে পারে না, তাকে স্থির তড়িৎ বলে, স্থির তড়িৎ বলে। আর একটা বি হচ্ছে কি চল তড়িৎ, চল তড়িৎ। তাহলে যে তড়িৎ পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে তাকে চল তড়িৎ বলে, তাকে চল তড়িৎ বলে। তাহলে দেখছো তড়িৎ দু ধরনের। যদি একটা নির্দিষ্ট, ধরো এইখানে উৎপন্ন হলো, তো এইখানেই থেকে গেল, স্থির অবস্থায় থেকে গেল, তাহলে তাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ বলবো। কিন্তু যখন কোনো তড়িৎ ধরো এইখানে উৎপন্ন হলো এবং কোনো পদার্থের মধ্য দিয়ে চলে যেতে পারে, তখন তাকে আমরা কি বলবো? চল তড়িৎ বলবো। এই যে বাড়ির কারেন্টটা দেখছো তারের মধ্য দিয়ে আসছে, মানে তড়িৎটা উৎপন্ন হচ্ছে এক জায়গায় কিন্তু পদার্থের মধ্য দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারছে, তাই এটাকে আমরা বলছি চল তড়িৎ। দেখো চ্যাপ্টারটার নাম দেওয়া আছে চল তড়িৎ, কিন্তু এই চ্যাপ্টারটাতে স্থির তড়িতেরও কিছু আলোচনা আছে, যেমন কুলম্বের সূত্র হচ্ছে স্থির তড়িতের পার্ট, আবার ওহমের সূত্রটা হচ্ছে চল তড়িতের পার্ট।
তাই এই চ্যাপ্টারটার নামকরণটা খুব একটা সঠিক বলে আমি মনে করি না। তার কারণ এখানে স্থির তড়িৎ আছে, চলতড়িৎ আছে, চ্যাপ্টারটার নাম তড়িৎ হওয়াটাই উচিত ছিল। তো দেখো, স্থির তড়িৎ, চলতড়িৎ। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র নিয়ে আমরা আলোচনা শুরু করব। কুলম্বের সূত্র। ঠিক আছে, কুলম্বের সূত্র। এটাকে আবার অনেক সময় এরকম বলে, স্থির তড়িৎ সম্পর্কিত, স্থির তড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্র, সম্পর্কিত কুলম্বের সূত্র। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্র পরীক্ষায় অনেকবার পড়ে যে কুলম্বের সূত্রটি লিখো, কুলম্বের সূত্রটি বিবৃত করো। ঠিক আছে, তো কুলম্বের সূত্রটা শেখার আগে, জানার আগে আমরা একটা জিনিস জানবো, যে এই যে আমরা কুলম্বের সূত্রটা জানবো, সূত্রটার আগে উদ্দেশ্য কি। আমরা যা কিছু করি তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। তুমি ধরো সাইকেল নিয়ে বেরোলে, তোমার একটা উদ্দেশ্য আছে যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, বা স্কুলে যাবে, বা বাজারে যাবে। সেই রকম আমরা যে এখানে একটা সূত্র শিখবো, প্রথমেই জানবো এই সূত্রটা দিয়ে কি কাজ হয়, মানে এই সূত্রটার দরকার কি হয়েছে। তাহলে প্রথমেই আমরা জানবো সূত্রটার কি প্রয়োজনীয়তা জানবো। বিবৃতি আমি একেবারে পরে যাব। প্রয়োজনীয়তা কি কাজে লাগে, ওকে, প্রয়োজনীয়তা কি বা কি কাজে লাগে সূত্রটা। তাহলে ধরো কোনো জায়গাতে দুটো আধান আছে, এরকম দুটো আধান আছে। তাহলে একটু আগে আমরা কি শিখলাম, দুটো আধান যদি থাকে তাহলে আধান দুটো পরস্পরের উপর বল প্রয়োগ করবে না। এবং এটাও শিখেছি যে আধান দুটো যদি একই জাতীয় হয়, মানে দুটোই যদি ধনাত্মক হয় তাহলে বিকর্ষণ বল প্রয়োগ করবে, অথবা দুটোই যদি ঋণাত্মক হয় তাহলেও বিকর্ষণ বল প্রয়োগ করবে, এবং একটা যদি ধনাত্মক একটা ঋণাত্মক হয় তাহলে তারা আকর্ষণ বল প্রয়োগ করবে। তো মূল কথা হচ্ছে দুটো আধান যদি কাছাকাছি থাকে তাহলে তারা পরস্পরের উপর কি করবে, একটা বল প্রয়োগ করবে। এই বলটার নাম দেওয়া হয়েছে তড়িৎ বল। ওকে, তো এই যে দুটো বিন্দু, ধরো একটা আধান হচ্ছে Q1 নাম দিলাম, আর একটা আধান ধরে নাও যে Q2। এই দুটো বিন্দু আধান পরস্পরের কাছাকাছি থাকলে তারা যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা প্রয়োগ করে তার মান নির্ণয়ের করার জন্য কুলম্বের সূত্রটা প্রয়োগ করা হয়। বোঝা গেল? দেখো দুটো আধান আছে, এই দুটো আধান পরস্পরের উপরে বল প্রয়োগ করছে। তো তোমার মনে হলো কত বল প্রয়োগ করছে, এই বলটার মান কত, এইটা নির্ণয় করতে গেলে তোমাকে কুলম্বের সূত্র জানতে হবে। ওকে, তাহলে দুটি আধান কাছাকাছি থাকলে পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করে, অর্থাৎ কি করে, আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। এগুলো পরীক্ষায় পড়বে না, কিন্তু তোমাকে জানতে হবে। অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয়ের করার জন্য কুলম্বের সূত্রটি প্রয়োগ করা হয়। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করার জন্য
কুলম্বের সূত্র প্রয়োগ করা হয়, কুলম্বের সূত্রটা প্রয়োগ করা হয়। মনে থাকবে তাহলে কি কাজে তাহলে কুলম্বের সূত্র লাগে? দুটি বিন্দু আধানের মধ্যে বা দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করার জন্য কুলম্বের সূত্রটা প্রয়োগ করা হয়। এবার তাহলে গেল আমাদের কি কাজে লাগবে জানলাম। এরপরে আমরা জানবো এই সূত্রটার কোনো শর্ত আছে কি নেই। বেশিরভাগ সূত্রেরই কিছু না কিছু শর্ত থাকে, সেই শর্তের বাইরে কিন্তু সূত্রগুলো প্রযোজ্য হয় না। সেই রকমই কুলম্বের সূত্রেরও শর্ত আছে। তাহলে এরপরে কি লিখবো? তাহলে প্রয়োজনীয়তা জানলাম, এবার জানবো হচ্ছে কুলম্বের সূত্রের শর্ত। কুলম্বের সূত্রের শর্ত কি শর্ত আছে? শর্তটা হচ্ছে এই যে দুটো আধান নিয়েছি না, এই যে আধান দুটো নিয়েছি, এই আধান দুটোকে বিন্দু আধান হতে হবে। বিন্দু মানে বড় একটা ইট নিয়েছো তাহলে চলবে না, মানে ইটের আকারে একটা আধান নিয়েছো হবে না। আধান দুটোকে কি হতে হবে? বিন্দু আধান হতে হবে। তো বিন্দু আধান কি? যে আধানের আকার যদি তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় খুব কম হয় তাহলে এই আধান দুটোকে বিন্দু আধান বলবো। ধরো এই আধান দুটো পরস্পর থেকে যে দূরে আছে সেই দূরত্বটার তুলনায় তাদের আকারটা যদি খুবই কম হয় তাহলে আধান দুটোকে বিন্দু আধান বলবো। তাহলে শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে আধান দুটিকে বিন্দু আধান হতে হবে, বিন্দু আধান হতে হবে। 1 নম্বর শর্ত গেল এটা। ওকে, আধান দুটিকে কি হতে হবে? বিন্দু আধান হতে হবে। এবং এই আধান দুটো নড়াচড়া করে বেড়ালে হবে না, আধান দুটোকে স্থির থাকতে হবে। তার কারণ আমরা বললাম না কুলম্বের সূত্রটা স্থির তড়িৎ সম্পর্কিত, মানে তড়িৎটা একটা জায়গায় স্থির থাকে। ওকে, তাহলে এইখানে আধান দুটিকে স্থির থাকতে হবে এবং আধান দুটিকে স্থির থাকতে হবে, রেস্টে থাকতে হবে, স্থির থাকতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে কুলম্বের সূত্রের শর্ত কি? আধান দুটোকে বিন্দু আধান হতে হবে এবং আধান দুটিকে স্থির থাকতে হবে। তাহলে কুলম্বের সূত্রটা স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এক কথায় আমি লিখতে পারি অর্থাৎ কুলম্বের সূত্রটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। স্থির এবং স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে কুলম্বের সূত্রটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এই গেল তাহলে আমাদের কি কাজে লাগবে, কি শর্ত আছে জানলাম। এরপরেই তো বিবৃতিতে আসবো। তো বিবৃতি কুলম্বের সূত্রের বিবৃতি খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে পড়বেই পড়বে। তাহলে আমরা জানলাম কুলম্বের সূত্রের সাহায্যে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে সেই বলটার মান নির্ণয় করা হয়। তো এই দুটো বিন্দু আধানের মধ্যে ধরো এইখানে একটা বিন্দু আধান, এইখানে একটা বিন্দু আধান, এই বিন্দু আধানটার নাম দিলাম আমি Q1, এই বিন্দু আধানটার নাম দিলাম Q2 এবং তাদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমি নাম দিলাম R। সেই দূরত্বটাকে, এই যে দূরত্বটা দেখছো এইটাকে আমি নাম দিলাম R। ঠিক আছে? তাহলে কি হলো?
Q1 এবং Q2 আধান দুটি আর দূরত্বে আছে। তো বিজ্ঞানী কুলম্ব খেয়াল করল যে এই Q1 এবং Q2 মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে সেটা দুটো জিনিসের উপরে নির্ভর করছে। একটা হচ্ছে Q1 এবং Q2 গুণফল, মানে আধান দুটোর গুণফলের উপরে নির্ভর করছে, এবং আরেকটা জিনিস হচ্ছে দূরত্ব, তাদের মধ্যবর্তী যে দূরত্ব r। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ, এখানে আমি বিবৃতি লিখছি না, বোঝাচ্ছি। আকর্ষণ বা বিকর্ষণ বলটি দুটি জিনিসের উপর নির্ভর করে, দুটি জিনিসের উপর নির্ভর করে। ওকে, এক নম্বরটা হচ্ছে যে আধান দুটোর গুণফলের উপরে নির্ভর করে, মানে একটা হচ্ছে যে Q1 Q2, এই গুণফল দেখো Q1 × Q2 এটার উপরে নির্ভর করছে, এবং দুই নম্বর যে জিনিসটার উপরে নির্ভর করছে সেটা হচ্ছে r এর উপরে নির্ভর করছে। কিভাবে নির্ভর করছে আমি বলিনি, কিন্তু আমি বললাম দুটো জিনিসের উপরে নির্ভর করে, আধান দুটির গুণফলের উপরে নির্ভর করছে, এবং তাদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটার উপরে নির্ভর করছে। তো তোমার একটা জেনারেল আইডিয়া যদি তুমি ভাবো যে দুটো আধান ধরো এই রকম জায়গাতে আছে, তাহলে এদের মধ্যে যতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, আধান দুটোকে যদি আরেকটু দূরে নিয়ে চলে যাওয়া হয় ততটাই কি বল কাজ করবে? করবে না, কারণ দূরে চলে গেলে তাদের মধ্যে আকর্ষণটা কমতে লাগবে, ঠিক কিনা? কমতে লাগবে। তাহলে আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব যত বাড়ানো হচ্ছে, বিজ্ঞানী কুলম্ব লক্ষ্য করছেন যে দুটি আধানের মধ্যে দূরত্ব যত বাড়ানো হচ্ছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলটা কিন্তু ততটা কমে যাচ্ছে, মানে দূরত্বের সাথে সাথে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মানটা কিন্তু কমে যাচ্ছে, দূরত্ব বাড়লে বলটা কমে যাচ্ছে। তো বিজ্ঞানী কুলম্বের সূত্রটা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে, বিন্দু আধান বললাম না, শর্ত আছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, কারণ আকর্ষণও হতে পারে বিকর্ষণ হতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতি, মানে এই গুণফলটা যত বাড়বে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা তত বাড়বে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, মানে দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা তত কমতে থাকবে, তত কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখছি দুটি বিন্দু স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এইটাই হলো কুলম্বের সূত্রের বিবৃতি। দেখো দুটো কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা ব্যাখ্যাটা করে দিচ্ছি। ব্যাখ্যাটা
তাহলে Q1 ও Q2 আধান দুটির মধ্যবর্তী দূরত্ব r হলে কুলম্বের সূত্রানুসারে তাদের মধ্যে সূত্র অনুসারে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল F কি হবে সমানুপাতি Q1 Q2। তাহলে কি যখন তাদের মধ্যে দূরত্ব r স্থির, যখন rটা স্থির থাকে হলো। এবং দেখো তাহলে প্রথম কথাটা বলেছিলাম যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। দেখো সেটাই লিখেছি, এই যে Q1 Q2 গুণফল, তাহলে F সমানুপাতিক Q1 Q2 যখন r মানে দূরত্বটা স্থির থাকে। এবং F দেখো সেকেন্ড কি বলছে, গুণফলের এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্ব মানে আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি মানে F সমানুপাতি 1/r²। দেখো বর্গের মানে স্কোয়ারের ব্যস্তানুপাতি। ওকে, তাহলে এইটা দেখো 1 নম্বর যদি দিই, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করলে কি পাবো বলো তো। এরকম তোমরা শিখেছো যৌগিক ভেদ x সমানুপাতি y এবং x সমানুপাতি z যদি হয়, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখি আমরা, যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি লিখি, x সমানুপাতি y ইন্টু z হয়ে যায়, হয় কিনা হয়। তাহলে এখানে আমরা এরকম পেয়েছি, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাবো, F সমানুপাতি Q1 Q2 ইন্টু 1/r², তাই না। তাহলে এইটা দেখো সমানুপাতি আকারে হয়ে আছে, আমি এদিকে লিখছি বা উপরটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি, এই দিকটাতে লিখছি, দেখো এই দিকটাতে। তাহলে F সমানুপাতি কি পেলাম, দেখো F সমানুপাতি Q1 Q2 বাই r²। হলো, তাহলে সমানুপাতি আছে, সমান করার জন্য আমরা একটা কি নিতে পারি, একটা ধ্রুবক নিতে পারি। তাহলে F সমান একটা ধ্রুবক k নিলাম, k Q1 Q2 বাই r²। এটি হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটি হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল। তাহলে কে জিনিসটা কি, কে হলো সমানুপাতি ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক, একে কুলম্বের ধ্রুবক বলা হয়, কুলম্বের ধ্রুবক বলা হয়। বোঝা গেল। তাহলে এখানে যে কেটা আমরা ধ্রুবক হিসাবে নিয়েছি, এই ধ্রুবকটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। ঠিক আছে, কুলম্বের ধ্রুবক বলা হয়। এই কে স্টার দিয়ে লিখো, কে এর মান, কে এর মান কিসের উপরে নির্ভর করে জানো, খুব গুরুত্বপূর্ণ। কুলম্ব ধ্রুবকের মান দুটো জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে আধান দুটোকে কোন মাধ্যমে রাখা হয়েছে, বায়ু মাধ্যমে রাখা হয়েছে নাকি শূন্য মাধ্যমে রাখা হয়েছে, নাকি জল মাধ্যমে রাখা হয়েছে, নাকি তেল মাধ্যমে রাখা হয়েছে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে এর মান বিভিন্ন হয়।
বোঝা গেল? তাহলে কে এর মান মাধ্যমটার উপরে নির্ভর করে। তাহলে কে এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আরেকটা জিনিসের উপরে নির্ভর করে যে সিজিএস পদ্ধতিতে কে এর মান একরকম হয়, এসআই পদ্ধতিতে কে এর মান আরেক রকমের হয়। তাহলে কি ব্যবহৃত একক পদ্ধতির উপরেও নির্ভর করছে। তাহলে আমরা বলতে পারি এবং ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে। একক পদ্ধতিটার উপরে নির্ভর করে। তাহলে আমরা দেখো কুলম্বের সূত্রটা জানলাম। কুলম্বের সূত্রটা হলো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি করছে, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো কুলম্বের সূত্রের বিবৃতি। এবার আমরা ব্যাখ্যা শুরু করলাম যে মনে করি Q1 এবং Q2 দুটি বিন্দু আধান পরস্পর থেকে r দূরে আছে। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল F হলে F সমানুপাতিক Q1 Q2 যখন r স্থির এবং F সমানুপাতিক 1/r²। এইখানে লেখা উচিত যখন Q1 Q2 স্থির, যখন Q1 Q2 স্থির, যখন Q1 Q2 স্থির। তাহলে 1 আর 2। এবার কি করলাম, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই r² হয়ে গেল। এটাই লিখেছি দেখো, F সমানুপাতিক Q1 Q2 বাই r²। তাহলে এটা সমানুপাতি হয়ে আছে। এই সমানুপাতিটাকে যদি আমরা সমান করতে চাই তাহলে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে F সমান K Q1 Q2 বাই r², যেখানে K হলো একটা সমানুপাতি ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কি দিলাম, কুলম্বের ধ্রুবক নাম দিলাম। এবং এই ধ্রুবকের মান কিসের উপরে নির্ভর করে জানলাম, এই কুলম্ব ধ্রুবকের মানটা দুটো জিনিসের উপরে নির্ভর করে। আধান দুটো যে মাধ্যমে রাখা হয়েছে সেই মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে এবং ব্যবহৃত একক পদ্ধতির উপরে নির্ভর করে। তার মানে সিজিএস পদ্ধতিতে কে এর মান একরকম এবং এসআই পদ্ধতিতে কে এর মান একরকম, অর্থাৎ ব্যবহৃত একক পদ্ধতির উপর কে এর মানটা নির্ভর করছে। তাহলে এই গেল আমাদের কুলম্বের সূত্রের মোটামুটি বিষয়বস্তু। এবার এই কে জিনিসটাকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। কুলম্বের যে ধ্রুবকটা পেয়েছি এই ধ্রুবকটারই কিছু আরো বিস্তারিত আলোচনা করব। কে এর একক কি, তাহলে কুলম্ব ধ্রুবকের একক। দেখো কুলম্ব ধ্রুবক মানে কে এর একক। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেলাম, F সমান পেলাম K Q1 Q2 বাই r²। তো আমাদের নিয়ম হচ্ছে যে রাশিটার একক বার করব সেটাকে বাম দিকে করব এবং বাকি সমস্ত রাশিকে ডান দিকে করব। করে ফেললাম। তাহলে K সমান দেখো F r² F ইন্টু r² ডিভাইডেড বাই Q1 ইন্টু Q2। এই দেখো Q1 Q2 নিচে চলে এলো, 8টা এদিকে গুণ হয়ে গেল। তাহলে K সমান এইটা। এবার SI একক যদি নিতে চাই, SI একক কার, K এর SI একক। তাহলে SI একক এই রাশিগুলো, এদিকে যে রাশিগুলো আছে প্রত্যেকের যদি তুমি SI এককটা বসিয়ে দাও তাহলে যেটা হবে সেটাই K এর একক হয়ে যাবে। তাহলে দেখো এই F মানে কি বল, R মানে কি দূরত্ব, Q1 সেটাও হচ্ছে আধান, Q2 সেটাও হচ্ছে আধান। তাহলে বলো তো বলের SI একক কি, নিউটন। আর মানে দূরত্বের SI একক কি, মিটার। তাহলে
দূরত্বের স্কোয়ার আছে, তাহলে মিটারের স্কোয়ার হয়ে গেল নিউটন মিটার স্কোয়ার, তাই না? আর কিউ মানে আধান, আধানের একক কি কুলম, আবার আধান মানে আবার কুলম, তাহলে আমরা কি করতে পারি কুলম ইন্টু কুলম মানে কুলম স্কোয়ার হয়ে যাবে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, মানে এই কুলম্বের স্কোয়ার, এই কুলম্বের স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলে কুলম টু দি পাওয়ার -2 হয়ে যাবে এটা। বা তোমরা যদি এরকম লিখো নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, কোনো সমস্যা নেই, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটাকেই আমরা এরকমও লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, মানে এই সি স্কোয়ার মানে কুলম স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলে সি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। হলো, তাহলে এটা গেল আমাদের কুলম ধ্রুবকের এসআই একক, সিজিএস একক। তাহলে কে এর সিজিএস একক, সিজিএস একক কি? তাহলে দেখো এদের বলের সিজিএস একক বসাবো, দূরত্বের সিজিএস একক বসাবো, সবার সিজিএস একক বসিয়ে দিলে যেটা আসবে সেটাই হয়ে যাবে কে এর সিজিএস একক। তাহলে বলের সিজিএস একক কি ডাইন, ডাইন, দূরত্বের সিজিএস একক কি সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের স্কোয়ার হয়ে গেল, সেন্টিমিটারের স্কোয়ার হয়ে গেল। আর আধানের সিজিএস একক কি স্ট্যাট কুলম, তাহলে স্ট্যাট কুলমের -2 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো স্ট্যাট সি টু দি পাওয়ার -2। এইটা গেল কুলম ধ্রুবকের সিজিএস একক, এইটা হলো কুলম ধ্রুবকের সিজিএস একক, আর এইটা হলো কুলম ধ্রুবকের এসআই একক। মনে থাকবে, তাহলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার স্ট্যাট কুলম টু দি পাওয়ার -2। তাহলে এই চলে গেল আমাদের কুলম ধ্রুবকের বিষয়ে একক। এবার হচ্ছে কুলম ধ্রুবকের মান, কুলম ধ্রুবকের মান কি, মানে এর মান কত, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে কে এর মান মানে কুলম ধ্রুবকের মান, খুবই ইম্পর্টেন্ট, তুমি অঙ্ক সমাধান করতে গেলে এটা কিন্তু মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই, কেউ তোমাকে করে দিতে পারবে না। তো যদি ধরো এইখানে ধরো একটা আধান Q1, এইখানে ধরো আর একটা আধান Q2 আছে, এই আধান দুটো যদি বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে হয়, ছবিটা আঁকো, বায়ু মাধ্যম, বায়ু বা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, আধান দুটো তাহলে কোথায় আছে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে। যদি দুটি আধান থাকে তাহলে কে এর মান কত হবে জানো? সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় পন। শর্তটা কি? শূন্য বা বায়ু মাধ্যমে ক্ষেত্রে, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় পন। বা তাহলে কি লিখবো? শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কে সমান অন হয়, মানে কে এর মানটা কত হয়, ব্র্যাকেট একবারে বক্স করে রাখো, খুবই ইম্পর্টেন্ট। শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে সমান অন হয়, তাহলে এই কে এর একক তো আমরা জানি সিজিএস পদ্ধতিতে ডাইন সেন্টিমিটার, তো লিখলাম না, মানে মানটা শুধু বলছি যে কে সমান অন হয়। তাহলে বলো তো যে সিজিএস পদ্ধতিতে তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি হবে? আমরা জানি কুলম্বের সূত্রের, দেখো গাণিতিক রূপ কোনটা, এইটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, তাই না? তাহলে এখন সিজিএস পদ্ধতিতে কে সমান কত হয়ে যাবে, অন যদি হয়ে যায় তাহলে এফ সমান অন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার হয়ে যাবে। বা তাহলে আমরা বলবো কি বলবো, তাহলে সিজিএ, অতএব সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপটি হলো কি হলো, এফ সমান
কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মানে 1 লিখতে পারো 1 ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তো এইটা তাহলে এখানে কি করতে হবে, কিউ ওয়ান কিউ টু এদের সবাইকে সিজিএস পদ্ধতিতে বসাতে হবে, মানে স্ট্যাট কুলম্ব এককে বসাতে হবে। আর দূরত্ব এটাকেও কিন্তু সেন্টিমিটার এককে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার জানবো তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়, মনে থাকবে 1। যদি দুটি আধান শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে আধান কে এর মান হয় 1। এবার হচ্ছে এসআই পদ্ধতিতে। তারপরে দেখো শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে সমান হয় কত, 9 ইন্টু 10⁹9। মনে রাখবে, মনে থাকবে কি থাকবে না, এসআই পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কে সমান 9 ইন্টু 10⁹9 হয়। তাহলে মনে থাকলো সিজিএস পদ্ধতিতে কে এর মান 1, একেবারে সহজভাবে মনে রাখো। এসআই পদ্ধতিতে মান কত, 9 ইন্টু 10⁹9। সিজিএস পদ্ধতিতে কে এর মান হলো 1, একেবারে 1। আর এসআই পদ্ধতিতে 9 ইন্টু 10⁹9। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার পড়েছে, অনেকবার, যে সিজিএস পদ্ধতিতে কুলম্ব ধ্রুবকের মান কত, 1। এসআই পদ্ধতিতে কুলম্ব ধ্রুবকের মান কত, 9 ইন্টু 10⁹9। ক্লিয়ার হলো? এবার আমরা একটা জিনিস আর জানতে বাকি আছে, সেটা হচ্ছে 1 কুলম্ব আধান কাকে বলে। আমরা তো নাম শিখে গেছি যে আধানের এসআই একক হলো কুলম্ব। তো 1 কুলম্ব কতটা আধান, যেমন আমরা 1 কেজি কোনো বস্তু মানে বুঝে যায় কতটা বস্তু, তাহলে 1 কুলম্ব আধান সমান কতটা আধান, কি পরিমাণ আধান সেটা জানতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে মাথায় রাখবে, এটা অঙ্ক করার সময় লাগবে যে এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 আর সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1। আর কিচ্ছু মনে রাখতে হবে না। এবার হচ্ছে 1 কুলম্ব কাকে বলে, 1 কুলম্ব মানে সি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা আমরা কি পাবো, এফ সমান কে, কে এর জায়গায় 9 ইন্টু 10⁹9 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা এফ সমান 9 ইন্টু 10⁹9 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে দেখো এফ সমান 9 ইন্টু 10⁹9 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, এখন তোমাকে খুব ভালো করে বুঝতে হবে যে দুটো সমপরিমাণ আধান, দুটো একেবারে সমপরিমাণ আধান পরস্পর থেকে কত দূরে আছে, 1 মিটার দূরে, মানে এই রকম ভাবে আছে। আর সমান কত, 1 মিটার। এইটাও কিউ আধান, মানে কিউ ওয়ান সমান হচ্ছে কিউ এবং কিউ টু সেটাও হচ্ছে কিউ। যদি থাকে মানে দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে যদি তারা পরস্পরের উপর এফ সমান 9 ইন্টু 10⁹9 নিউটন বল প্রয়োগ করে। এবার বলছি দেখো, যদি এইখানে খেয়াল করো, এখানে যদি কিউ ওয়ান সমান কিউ টু সমান ধরো কিউ এবং আর সমান 1 মিটার, তাহলে কি লিখেছি, দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে
যদি পরস্পরের উপর F সমান 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে এই আধানটাকেও বলা হবে 1 কুলম্ব, এই আধানটাকেও বলা হবে 1 কুলম্ব। ভালো করে বোঝো, দুটো সমপরিমাণ বিন্দু আধান কত দূরে আছে? পরস্পর থেকে 1 মিটার দূরে আছে, এবং 1 মিটার দূরে থেকে যদি পরস্পরের উপরে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে এই আধানগুলোর প্রত্যেকটিকে 1 কুলম্ব বলা হবে। শর্ত কি? দুটো বিন্দু আধান কত দূরে আছে? 1 মিটার দূরে আছে। কত বল প্রয়োগ করছে? 9 × 10⁹ নিউটন। তাহলে আধান দুটো হয়ে যাবে 1 কুলম্ব। বোঝা গেল? তাহলে এটা যদি হয়, তাহলে দেখো এইখান থেকে তাহলে কি পাচ্ছি এখানে বসাও, এফ এর মান হচ্ছে 9 × 10⁹ সমান 9 × 10⁹ ইন্টু কিউ, অন মানে কিউ, আবার কিউ মানে কিউ স্কোয়ার, ডিভাইডেড বাই আর মানে কত? 1 মিটার মানে 1 এর স্কোয়ার। তাহলে দেখো তো এই 9 × 10⁹ ক্যান্সেল, 9 × 10⁹ ক্যান্সেল, তাহলে কিউ স্কোয়ার সমান কত হয়ে গেল? 1। তাহলে কিউ সমান হয়ে গেল +−1। এইখান থেকেই 1 কুলম্বের সংজ্ঞাটা দেওয়া হয়, যে দুটি সমপরিমাণ বিন্দু আধান শূন্য বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দ্বয়ের প্রত্যেকটিকে 1 কুলম্ব বলা হয়। সংজ্ঞাটা লিখছি, এটা না লিখতে পারলেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র শর্তটা মনে রাখবে। শর্তটা কি? দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। দুটো সমপরিমাণ বিন্দু আধান কোথায় আছে? পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। যদি তারা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে আধান দ্বয়ের প্রত্যেকটিকে 1 কুলম্ব বলা হয়। তাহলে দেখো দুটি সমপরিমাণ বিন্দু আধান শূন্য বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে যদি পরস্পরের উপর 1 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, 1 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দ্বয়ের প্রত্যেকটিকে 1 কুলম্ব বলে। শর্তটা খেয়াল করো, দুটি সমপরিমাণ বিন্দু আধান শূন্য বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে যদি পরস্পরের উপর 1 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দ্বয়ের প্রত্যেকটিকে, এই 1 নিউটন নয়, 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দ্বয়ের প্রত্যেকটিকে 1 কুলম্ব বলা হয়। শর্তটা মনে থাকবে, দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। যদি তারা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দ্বয়ের প্রত্যেকটিকে 1 কুলম্ব, মানে এটাও 1 কুলম্ব এটাও 1 কুলম্ব বলবো। এবার হচ্ছে 1 স্ট্যাট কুলম্ব কাকে বলবো? 1 স্ট্যাট কুলম্ব কাকে বলে, বা 1 ইএসইউ আধান কাকে বলে? তাহলে কি? দুটি সমপরিমাণ বিন্দু আধান শূন্য বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকলে, দেখো সিজিএস এ চলে এসেছি, তাহলে সিজিএস এ দূরত্বের একক সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি পরস্পরের উপর 1 ডাইন বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দ্বয়ের প্রত্যেকটিকে 1 স্ট্যাট কুলম্ব বলা হয়।
তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধান শূন্য বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 সেমি দূরে থাকলে যদি পরস্পরের উপর এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধানদ্বয়ের প্রত্যেকটিকে এক স্ট্যাট কুলম্ব বলে। তাহলে এখানে কি হলো, এরা দুটো বিন্দু আধান 1 সেন্টিমিটার, আর সমান কত 1 সেন্টিমিটার, এফ সমান কত 1 ডাইন যদি হয়, মানে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি পরস্পরের উপর 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই আধানদ্বয়ের প্রত্যেকটিকে, এটাকেও 1 স্ট্যাট কুলম্ব বলবো, এটাকেও 1 স্ট্যাট কুলম্ব বলবো। ঠিক আছে, তাহলে এই গেল আজকের লেকচারের থিওরি পার্টটা। তাহলে আমরা যা যা শিখলাম, কুলম্বের সূত্র শিখলাম, তো এই কুলম্বের সূত্রের উপর কিছু গাণিতিক প্রশ্ন মাধ্যমিকে আসে, বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষায় আসে। তো কুলম্বের সূত্র প্রয়োগ করে আমরা দুটো অঙ্ক সমাধান করব। প্রথম অঙ্কটা দেখো, তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ESU এবং 15 ESU পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। ভালো করে খেয়াল করো কি বলছে, বায়ু মাধ্যমে বলে দিয়েছে শর্তটা, প্রথমে দুটো বিন্দু আধান বলেছে, একটা ধরো Q1 সমান কত বলেছে 20 ESU মানে হচ্ছে স্ট্যাট কুলম্ব, সিজিএস পদ্ধতিতে দিয়েছে 20 ESU। আরেকটা কত বলেছে Q2 সমান হচ্ছে 15 ESU। ঠিক আছে, এরা পরস্পর থেকে কত দূরে আছে, আর সমান সেটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার দূরে আছে। ঠিক আছে, 10 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল, তাহলে F সমান কত। ঠিক আছে, তাহলে আমরা জানি কি জানি বলো, F সমান K Q1 Q2 বাই R স্কোয়ার। এবার দেখো Q1 Q2 আর সবার মান সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে সব জিনিস আমরা সিজিএস পদ্ধতিতে বসাবো। তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান কত বললাম, একটু আগে বললাম না, বারবার বললাম যে কাজে লাগবে। সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়, 1 হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে কে সমান 1 হয়, জানি আমরা, এটা জানি সিজিএস পদ্ধতিতে। তাহলে F সমান বল, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল F সমান, তাহলে কত হয়ে গেল, K এর মান 1, Q1 মানে দেখো 20 ESU, তাহলে 20 লিখলাম। Q2 মানে কত দেখো, Q2 হচ্ছে 15 ডিভাইডেড বাই দেখো আরটা কত 10 সেন্টিমিটার, তাহলে 10 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত 20 × 15 ডিভাইডেড বাই 10 × 10, এরকম করে দিলাম। তাহলে এই শূন্যটা কেটে গেল। ঠিক আছে, তাহলে 15 দুগুণা 30 হয়ে গেল, 30/10 মানে 30 হলো। তাহলে অতএব বলে লিখবো, অতএব আধান দুটির মধ্যে 3 ডাইন, কিন্তু হ্যাঁ যেহেতু সব সিজিএস পদ্ধতিতে বসিয়েছি, তাই যে বলটা বেরিয়ে আসবে সেই বলটা সিজিএস পদ্ধতিতেই এসছে। অতএব আধান দুটির মধ্যে F সমান
3 ডাইন বল ক্রিয়া করবে, বল ক্রিয়া করবে। আধান দুটির মধ্যে F সমান কত ডাইন বল ক্রিয়া করবে? 3 ডাইন বল ক্রিয়া করবে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা অঙ্ক করছি আমরা। তো দেখো সেকেন্ড প্রবলেমটা কি বলছে, 10 কুলম্ব এবং 100 কুলম্ব দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে কত দূরে থাকলে পরস্পরের উপর 9 × 10⁻10 নিউটন বল ক্রিয়া করবে। তাহলে প্রবলেমটাকে আমরা এইভাবে যদি ছবিতে আঁকি, ছবিতে এঁকে নিচ্ছি এরকম ভাবে। দেখো দুটো বিন্দু আধান এইভাবে আছে তো, বলছে Q1 মানে প্রথম আধানটা কত, 10 কুলম্ব, 10 কুলম্ব মানে SI একক দিয়েছে। আর সেকেন্ড Q2টা কত, Q2টা বলছে 100 কুলম্ব, 100 কুলম্ব। এদের মধ্যে বল কত কাজ করছে বলছে, বলটা কাজ করছে 9 × 10⁻10 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে বলছে এদের মধ্যে তাহলে দূরত্বটা কত আছে, এই দূরত্বটা বার করতে হবে 8টা। দেখো প্রবলেমগুলো তোমরা এইভাবে করবে, ভাষাটাকে তুমি চিত্রে ফুটিয়ে তুলবে। প্রথমে তোমার কাছে কি কি দেওয়া আছে এবং কি তোমার কাছ থেকে চাইছে এটা প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, F দেওয়া আছে, আর চাইছে। তাহলে আমরা কি জানি বলো, আমরা জানি F সমান হয় K Q1 Q2/r², তাই কিনা বলো। এবার দেখো Q1 Q2 F সব জিনিসগুলো SI পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে K এর মান মানে কুলম্ব ধ্রুবকের মানটাও কিন্তু SI এককেই বসাতে হবে। এবং SI পদ্ধতিতে K এর মান কত হয় সেটা আমরা একটু আগে বারবার বললাম, এবং এটাও তোমাকে বারবার বললাম যে K এর মানটা অঙ্ক করতে গেলে বারবার তোমাকে মনে রাখতে হবে, সব সময় এটা তোমাকে রেডি রাখতে হবে। তাহলে আমরা কি জানি, SI পদ্ধতিতে K সমান কত হয় বলো, মুখে বলো। SI পদ্ধতিতে K সমান হয় 9 × 10⁻9, SI একক হয় না। আচ্ছা, তাহলে F সমান আমরা লিখতে পারবো, দেখো F বলে দিয়েছে, F তোমাকে দিয়েছে এটা, তাহলে আমরা কি লিখতে পারবো, 9 × 10⁻10। K এর মান বসিয়ে দাও, K সমান হচ্ছে 9 × 10⁻9। Q1 মানে হচ্ছে 10, Q2 সমান হচ্ছে 100 ডিভাইডেড বাই আরটা তো আমি জানি না, তাহলে সেটাই করলাম। এবার দেখো এই 9 ক্যান্সেল, এইখানে দেখো 10⁻10 আর এইখানে আছে 10⁻9, আর এইখানে দেখো আর একটা 10 গুণ আছে, তাহলে এটাও হয়ে গেল কত, 10⁻10। তাহলে এই 10⁻10 আর এই 10⁻10 ক্যান্সেল, তাহলে r² শুধু পড়ে থাকবে, r²টা এই দিকে চলে আসবে, সমান কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে r সমান কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। দেখো দূরত্ব তো ঋণাত্মক হতে পারে না, তাই দূরত্বটা শুধুমাত্র আমি ধনাত্মকটা নিলাম। আচ্ছা, এবার তাহলে আমি পেয়ে গেলাম r সমান কত, অতএব SI পদ্ধতিতেই বেরিয়ে আসলো 10 মিটার। তাহলে অতএব আধান দুটির মধ্যবর্তী দূরত্ব হবে r সমান 10 মিটার। অতএব আধান দুটির মধ্যবর্তী দূরত্ব হবে r সমান 10 মিটার। ঠিক আছে, তাহলে আধান দুটির মধ্যে দূরত্ব যদি r সমান 10 মিটার হয় তাহলে তাদের মধ্যে এই বলটা ক্রিয়া করবে। তো এই গেল আমাদের আজকের লেকচার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। আর এই যে ক্লাসটা তোমরা করলো, সেই ক্লাসের যদি হাতে লেখা নোটগুলো নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও বা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত চ্যাপ্টার ভিত্তিক নোটগুলো পেয়ে যাবে। এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে।